শীর্ষেন্দু মুখোপাধ্যায় রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক তিনি। জন্ম 2রা নভেম্বর 1935। প্রথম গল্প দেশ পত্রিকায়, প্রথম উপন্যাস ঘুনপোকা, দেশ শারদীয় সংখ্যায়, প্রথম কিশোর উপন্যাস মনোজদের অদ্ভুত বাড়ি। পেয়েছেন বিদ্যাসাগর পুরস্কার, আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি সহ অসংখ্য সব পুরস্কার। আজকে শীর্ষেন্দু মুখোপাধ্যায়েরই একটি গল্প, কৌটোর ভূত। তাহলে শুরু করা যাক। জয়তিলকবাবু যখনই আমাদের গাঁয়ের বাড়িতে আসতেন তখনই আমরা অর্থাৎ ছোটরা ভারী খুশিয়াল হয়ে উঠতুম। তখনকার অর্থাৎ প্রায় 30 বছর আগের পূর্ববঙ্গের গাঁগঞ্জ ছিল আলাদা রকমের। মাঠ ঘাট, খাল বিল, বন জঙ্গল মিলে এক আদিম আরণ্যক পৃথিবী। সাপ খোপ, জন্তু জানোয়ার তো ছিলই, ভূত প্রেতেরও অভাব ছিল না। আর ছিল নির্জনতা। তবে আমাদের বিশাল যৌথ পরিবারে মেলা লোকজন, মেলা কাচ্চা বাচ্চা। মেয়ের সংখ্যাই অবশ্য বেশি, কারণ বাড়ির পুরুষরা বেশিরভাগই শহরে চাকরি করত। আসতো কালে ভদ্রে। বাড়ি সামাল দিত দাদু টাদু গোছের বয়স্করা। বাবা কাকা দাদাদের সঙ্গে বলতে কি আমাদের ভালো করে পরিচয় ছিল না। তারা প্রবাসে থাকতো। বাচ্চারা মিলে আমরা বেশ হই হুল্লোড় বাজিতে সময় কাটিয়ে দিতাম। তখন পড়াশোনার চাপ ছিল না, ভয়াবহ কোনো শাসন ছিল না, যথেষ্ট স্বাধীনতা ছিল। কিন্তু অভাব ছিল একটা জিনিসের, আমাদের কেউ যথেষ্ট পাত্তা বা মূল্য দিত না। জয়তিলকবাবু দিতেন। তিনি আমাদের আত্মীয় নন, কিন্তু মাঝে মাঝে এসে হাজির হতেন। কয়েকদিন থেকে আবার কোথায় যেন উধাও হয়ে যেতেন। কিন্তু যে কটা দিন আমাদের সঙ্গে থাকতেন, বাচ্চাদের গল্পে আর নানা রকম খেলায় মাতিয়ে রাখতেন। মাথায় টাক, গায়ের রং কালো, বেটে আঁটো গড়ন আর পাকা গোঁফ ছিল তার। ধুতি আর ফতুয়া ছিল 12 মেশে পোশাক। শীতে একটা মোটা চাদর। সর্বদাই একটা বড় বোঁচকা থাকতো সঙ্গে। শুনতাম তার ফলাও কারবার। তিনি নাকি সব কিছু কেনেন আর বেচেন। যা পান তাই কেনেন, যাকে পান তাকেই বেচেন, কোনো বাছাবাছি নেই। সেবার মাঘ মাসের এক সকালে আমাদের বাড়িতে তিনি এসে হাজির হলেন। এসেই দাদুকে বললেন, গাঙ্গুলি মশাই, এবার কিছু ভূত কিনে ফেললাম। দাদু কানে কম শুনতেন। মাথা নেড়ে বললেন, খুব ভালো, এবার বেচে দাও। জয়তিলক কাঁচুমাচু মুখ করে বললেন, সেটাই তো সমস্যা, ভূত আর কেনে কে? খদ্দের দিন না। খদ্দর না বাপু, আমি ওইসব পড়ি না, স্বদেশীদের কাছে যাও তুমি। আহা, খদ্দর নয়, খদ্দের মানে গ্রাহক। গায়ক না বাপু, গান বাজনা আমার আসে না। জয়তিলক অগত্যা ক্ষান্ত দিয়ে আমাদের সঙ্গে এসে জুটলেন। তিনি ভূত কিনেছেন শুনে আমাদের চোখ গোল্লা গোল্লা। ঘিরে ধরে ভূত দেখাও বলে মহা শোরগোল তুলে ফেললুম। প্রথমে কিছুতেই দেখাতে চান না। শেষে আমরা ঝুলোঝুলি করে তার গোঁফ আর জামা ছিঁড়ে ফেলার উপক্রম করায় তিনি বলেন, আচ্ছা 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 দেখাচ্ছি। কিন্তু সব ঘুমন্ত ভূত, শুকিয়ে রাখা। সে আবার কি? আহা, যেমন মাছ শুকিয়ে শুটকি হয় বা আম শুকিয়ে আমসি হয়, তেমনই আর কি, বহু পুরনো জিনিস। জয়তিলক তার বোঁচকা খুলে একটা জং ধরা টিনের কৌটো বের করলেন। তারপর খুব সাবধানে ভেতরে উঁকি মেরে দেখে নিয়ে ফিসফিস করে বললেন, বেশি গোলমাল করো না, এক এক করে উঁকি মেরে দেখে নাও, ভূতেরা জেগে গেলেই মুশকিল। কি দেখলুম তা বলা এক সমস্যা। মনে হলো শুকনো পলতা পাতার মতো 4-5টা কেলে কুষ্টি জিনিস কৌটোর নিচে পড়ে আছে। কৌটোর ভেতরটা অন্ধকার বলে ভালো করে বোঝাও গেল না। জয়তিলক টপ করে কৌটোর মুখ এঁটে দিয়ে বললেন, আর না, এইসব বিপজ্জনক জিনিস। বলা বাহুল্য, ভূত দেখে আমরা আদপেই খুশি হইনি। আমরা সিদ্ধান্ত নিলাম যে ওগুলো মোটেই ভূত নয়। জয়তিলকবাবুকে ভালো মানুষ পেয়ে কেউ নিশ্চয়ই ঠকিয়েছে। জয়তিলকবাবু মাথা নেড়ে বললেন, না হে, ঠকায়নি। চৌধুরী বাড়ির বহু পুরনো কাজের লোক হলো গোলক, সারা জীবন কেবল ভূত নিয়ে কারবার। আর তার যখন শেষ অবস্থা, মুখে জল দেওয়ার লোক নেই, সেই সময়টায় আমি গিয়ে পড়লাম, সেবা টেবা করলাম খানিক। কিন্তু তার তখন ডাক এসে গেছে। মরার আগে আমাকে কৌটোটা দিয়ে বলল, তোমাকে কিছু দিই এমন সাধ্য নেই,
তবে কয়েকটা পুরনো ভূত শুকিয়ে রেখেছি, এগুলো নিয়ে যাও, কাজ হতে পারে। ভূতগুলোর দাম হিসাবে কিন্তু অনেক, তা তোমার কাছ থেকে দাম নেবই বা কি, আর নিয়েই বা হবে কি? তুমি বরং আমাকে 5 টাকার রসগোল্লা খাওয়াও, শেষ খাওয়া আমার। এই বলে জয়তিলকবাবু একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। আমরা তবু বিশ্বাস করছিলাম না দেখে জয়তিলকবাবু বললেন, মরার সময় তো মানুষ বড় একটা মিছে কথা বলে না। তবু আমাদের বিশ্বাস হলো না, কিন্তু সে কথা তাকে আর বললুম না। দুপুরবেলা যখন জয়তিলকবাবু খেয়ে দিয়ে ভুঁড়ি ভাসিয়ে ঘুমোচ্ছেন, ঠিক সেই সময় আমি আর বিশু তার ভূতের কৌটো চুরি করলুম। এক দৌড়ে আমবাগানে পৌঁছে কৌটো খুলে ফেললুম। উপর করতেই 4-5টা শুকনো পাতার মতো জিনিস পড়লো মাটিতে। হাতে নিয়ে দেখলুম খুব হালকা, এত হালকা যে জিনিসগুলো আছে কি নেই তাই বোঝা যায় না। ঘুরিয়ে ফিরিয়ে দেখে মনে হলো এগুলো পাতা টাতা নয়, অনেকটা ঝুল জাতীয় জিনিস, তবে পাক খাওয়ানো, বেশ ঠান্ডাও। বিশু বলল, ভূত কিনা প্রমাণ হবে যদি ওগুলো জেগে ওঠে। তা জাগাবি কি করে? আগুনে দিলেই জাগবে, ছ্যাঁকার মতো জিনিস নেই। আমরা শুকনো পাতা আর ডাল জোগাড় করে কিছুক্ষণের মধ্যেই আগুন জ্বেলে ফেললুম। আঁচ উঠতেই প্রথমে একটা ভূতকে আগুনের মধ্যে ফেলে দিলুম। প্রথমে একটা উৎকট গন্ধ উঠল, তারপর আগুনটা হঠাৎ হাত দেড়ে লাফিয়ে উঠল, একটু কালো ধোঁয়া বেরিয়ে এলো, তারপর হঠাৎ করে অন্তত 5.5 ফুট উঁচু একটা কেলে বিকট চেহারার ভূত আমাদের সামনে দাঁড়িয়ে পড়ল। চোখ দুখানা তখন তার কটমট করছে। ওরে বাবারে বলে আমরা দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে পড়লুম। পড়ে গিয়ে দেখলুম জ্যান্ত ভূতটা আর 4-5টা ঘুমন্ত ভূতকে তুলে আগুনে ফেলে দিচ্ছে। চোখের পলকে 5-5টা ভূত বেরিয়ে এলো। তারপর হাসতে হাসতে তারা আমবাগানের ভেতর দিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে লাগলো। ঘটনাটির কথা আমরা কাউকে বলিনি। জয়তিলকবাবুর শূন্য কৌটোটা যথাস্থানে রেখে দিয়ে এলুম। সেই রাত্রে থেকে আমাদের বাড়িতে প্রবল ভূতের উপদ্রব শুরু হয়ে গেল। রান্নাঘরে ভূত, গোয়ালে ভূত, শোয়ার ঘরে ভূত, পুকুরে ভূত, কুয়োপাড়ে ভূত। এই তারা হি হি করে হাসে, এই তারা মাছ চুরি করে খায়, এই তারা ঝি চাকরদের ভয় দেখায়। সে কি ভীষণ উপদ্রব! ভূতের দাপটে সকলেই ততস্থ। জয়তিলকবাবু এইসব কাণ্ড দেখে নিজের কৌটো খুলে মাথায় হাত দিয়ে বসলেন। বললেন, হে হে, ভূতগুলো পালিয়েছে তাহলে। ইস, কি দারুণ জাতের ভূত ছিল, বেচলে মেলা টাকা পাওয়া যেত। না, ভূতগুলোকে ধরতেই হয় দেখছি। এই বলে জয়তিলকবাবু মাছের জাল নিয়ে বেরোলেন। ভূত দেখলেই জাল ছুঁড়ে মারেন, কিন্তু জালে ভূত আটকায় না। জয়তিলকবাবু আঠা কাঠি দিয়ে চেষ্টা করে দেখলেন, কিন্তু ভূতের গায়ে আঠাও ধরে না। এরপর জাপটে ধরার চেষ্টাও যে করেননি তাও নয়, কিন্তু কিছুতেই ভূতদের ধরা গেল না। দুঃখিত জয়তিলকবাবু কপাল চাপড়ে আবার শুটকি ভূতের খোঁজে বেরিয়ে পড়লেন। 5-5টা ভূত দাপটে আমাদের বাড়িতে রাজত্ব করতে লাগলো।